নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। এই বর্ষার মধ্যেও গাছের গ্রোথ দেখুন, গাছের পাতা দেখুন, গাছের পাতাতে কথা বলে কত সুন্দর গাছের হেলথ। শুধু গাছের পাতা নয়, দেখুন অসংখ্য ফলও রয়েছে, ছোট ফল বড় ফল সব রয়েছে, এবং গাছের পাতাগুলো দেখুন কত সুন্দর। এই যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যেও এই গাছের গ্রোথ এত সুন্দর, এত সুন্দর ফলন কিভাবে করছেন, এই বিষয়গুলোই আজকে জানবো। অনেক দর্শক বন্ধুরা বলেন যে এই বর্ষাতে গাছ নষ্ট হয়ে যাচ্ছে, গাছ বাঁচাতে পারছি না, ফল ড্রপ হয়ে যাচ্ছে। আর এই বাগানে এসে এর গ্রোথ, এর ফলন দেখে আমি তো অবাক। আমরা বর্তমানে রয়েছি বন্ধু গতির ছাদ বাগানে। আজকে গতির থেকে আমরা এই সম্পূর্ণ পরিচর্যাগুলো জানবো, কিভাবে মাটি তৈরি করা হচ্ছে, কিভাবে গাছের গ্রোথ নিয়ে আসা হচ্ছে, কিভাবে সার প্রয়োগ করা হচ্ছে, কি রুট ট্রিটমেন্ট করা হচ্ছে, সমস্ত কিছু জানবো। চলুন, সাথে রয়েছে আমাদের বন্ধু গতি। গতি, কেমন আছো? নমস্কার, আমি ভালো আছি। খুব ভালো লাগছে আজকে সুদীপ্ত এসছে আমার ছাদ বাগানে। গাছের পরিচর্যা সম্বন্ধে ডিটেলসে জানার আগে চলুন বন্ধু গতির সাথে একটু পরিচিত হয়ে নিই আমরা। তোমার সম্পূর্ণ নামটা জানো? হ্যাঁ, আমার নাম হচ্ছে গতিসত্তম মণ্ডল। আমার বাড়ি পায়রাডাঙ্গাতে। আচ্ছা। আর এটা হচ্ছে রানাঘাটের পাশেই। আর এখন তো জানো বর্ষাকাল, প্রচুর বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, কিন্তু আকাশে আবার মেঘ আছে, যখন তখন বৃষ্টি হবে। লাস্ট 2-3 মাস ধরে এমন কোনো দিন খুঁজে পাওয়া মুশকিল যে বৃষ্টি। এই বছরের বৃষ্টিটা অত্যাধিক, এবং মানে বৃষ্টিটা তারপরেও যে মানে বৃষ্টি হওয়ার পরেও এই গাছগুলোকে আমি যে রাখতে পেরেছি, কিছুটা পরিচর্যা করতে অবশ্যই হয়েছে। যেহেতু ছাদের গাছ, মাটির গাছ হলে হয়তো আমার যে জায়গাটা দেখেছো ওখানে আমি যাইনি গত 2 মাসে, কিন্তু এখানে কিছুটা করতে হয়েছে। কিন্তু এমন কিছু কঠিন না যে করা যাবে না। আচ্ছা, খুব সাধারণ। একদম শুরু থেকে আমরা জানবো, একদম যারা নতুন বাগানি, যাতে তাদেরও হেল্প হয়, যারা এক্সপিরিয়েন্স অনেকদিন ধরে করছেন তাদেরও হেল্প হয়। চলো তাহলে একদম শুরু থেকে আমরা জানবো। হ্যাঁ, আমি কিছু। আচ্ছা, প্রথমেই বলি, গাছ করার জন্য প্রথম যেটা আমাদের দেখতে হবে ফ্যাক্টর, সেটা হচ্ছে কিন্তু টপ সিলেকশন। আচ্ছা, টপটা যদি ঠিকঠাক না হয়, মানে টপ সিলেকশনটা যদি ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু ভুগতে হবে। এইবার আমি সেগুলো আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বলবো। যেরকম প্রথমে যেরকম ছোট টপটা দেখছো, এরপরে যখন প্রতিস্থাপন করবো সেটা কিন্তু এই টপটা হবে। আচ্ছা, প্রথমে নার্সারি থেকে এই ধরনের যে গাছগুলো কেউ এরকম আনতে পারে, এরকম বা এই টাইপের গাছ আনলে পরে সেটাই যাবে হচ্ছে পরে এই জায়গাটা, এই টপটা, এই সাইজের টবে যাবে, 8 বা 10 ইঞ্চিতে, 8 বা 10-এ যাবে, 8, 10, 12 এর মধ্যে, 8 বা 10, 12 এরপরে। বা হচ্ছে তুমি যদি এই সাইজটা যদি না দাও, তুমি দেখো এখানে যে সাইজটা আছে এটাও কিন্তু এই একই রকম, এটা দেওয়া যেতে পারে। তো এরপরেই কিন্তু যে সাইজটাই আমি যাব সেটা হচ্ছে এই যে এই সাইজটা। আচ্ছা, এই যে সাইজটা এই গ্রো ব্যাগের থেকে যাবে এটাতে। হ্যাঁ, এটার থেকে যাবে এটাতে। এটা হচ্ছে 14, এটা বা এটা 14 একই রকম। আচ্ছা, 14 বা হচ্ছে তুমি যখন এইটা দেখো, এই যে এই সাইজটা যেটা দেখছো, হ্যাঁ, এটাও কিন্তু দেওয়া যেতে পারে। আচ্ছা, 14 পরে। আচ্ছা, 14 পরে হচ্ছে এটা আসবে, এটা বা তোমার 18 হলো, বা 200 লিটারের ড্রাম হলো। আচ্ছা, যেগুলো। এবার এইটা তো গেল টপ সিলেকশন। এবার আরেকটা ছোট কথা আমি বলি। টপ সিলেকশনের ক্ষেত্রে আমার মতে ছাদ বাগানে সবচেয়ে ভালো হচ্ছে গ্রো ব্যাগ। লেবুর ক্ষেত্রে বলছি, সাইট্রাসের ক্ষেত্রে কেন বলছি, এই দেখো বর্ষাতে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, তুমি আমার গাছের গোড়াগুলো দেখো শুকনো। আজকে বৃষ্টি হয়নি, জিও গ্রো ব্যাগ, তাই তো? জিও গ্রো ব্যাগ। আজকে কিন্তু বৃষ্টি হয়নি, কালকে বৃষ্টি হয়েছে। দেখো হালকা হালকা বৃষ্টি এখন পড়ছে, তুমি দেখো প্রতিটা মাটি শুকনো। একদম তাই, একদম দেখো শুকনো, একদম তাই। লেবু গাছের ক্ষেত্রে এই জিও গ্রো ব্যাগ গুলো সবথেকে ভালো, একদম শুকনো। তুমি এই জায়গাটা দেখাও, এই যে এখানে দেখো পুরো শুকনো, দেখো এই যে দেখো শুকনো। তার কারণ কি, দেখো এত বৃষ্টির পরও শুকনো থাকছে, তার কারণ যতটা জলও লাগছে থাকছে বাকিটা বেরিয়ে চলে যাচ্ছে। এইটা খুব প্রয়োজন। এটা কিন্তু মাটির টবে হয় না। মাটির টবে অনেক সময় কি হয়, বর্ষার সময় সমস্যাটা। প্লাস্টিকের টবগুলো তো না, প্লাস্টিকের টবগুলো দেখো আমার প্লাস্টিকও আছে, ড্রাম আছে, কিন্তু সেগুলোতে কিন্তু আমি একদম বড় গাছগুলো দিয়েছি। এটা কিন্তু ছোট দিলে হবে না, তোমাকে বড় দিতে হবে। রুটটা দেখতে হবে, রুট বলটা কিরকম আছে, রুট বলের অনুযায়ী তোমাকে গাছ সিলেকশন করতে হবে। আর একটা জিনিস, এই গ্রো ব্যাগ গুলো করার একটা ভালো জিনিস হচ্ছে তোমার ধরার সুবিধা, কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস, গ্রো ব্যাগ করলে অনেকে যেটা ভুল করে, সেটা হচ্ছে নিচে কিন্তু কোনো বেস দিতে হবে। নিচে যদি বেস না থাকে তাহলে কিন্তু একদম হিট, তাহলে কিন্তু গাছের অনেক ক্ষতি করবে। দেখো প্রত্যেকটা তুমি দিয়ে, প্রতিটাতে বেস আছে আমার। বেস না দিলে হবে না, কারণ এর নিচ থেকে যে ইয়েটা আসছে, হিটটা আসছে, এটা খুব ক্ষতিকর। এটা কিন্তু মারাত্মকভাবে এটা একটা মাথায় রাখতে হবে, কারণ হিট কিন্তু অনেক ক্ষতি করে, রুটের ক্ষতি করে। আচ্ছা, এবার আমি বলি মাটির সিলেকশন, মাটি তৈরি করা। প্রথম যখন আমি গাছটা আনছি কোথা থেকে, এরপরে যখন আমি 8 বা 10-এর গাছটা দেবো, প্রথমবার যখন গাছটা দেবো, তখন কিন্তু কয়েকদিন আমাকে অপেক্ষা করে, কয়েকদিন এটাকে রেস্ট দিয়ে এই গাছটাকে, তারপরে আমাকে একটা অ্যাডাপ্টিবিলিটির একটা ব্যাপার আছে, তারপরে আমাকে এই জায়গায় প্রতিস্থাপন করতে হবে।
বাড়ির পরিবেশে হ্যাঁ, বাড়ির পরিবেশে ওকে আগে মানিয়ে নিতে হবে কয়েকদিন, দিয়ে তারপরে এটাই দিতে হবে। এবার এটাই দেওয়ার জন্য যে মাটিটা আমি তৈরি করব সেটা হচ্ছে নর্মাল মাটি, গার্ডেন সয়েল, ওপরের দিককার যাদের রোদ পড়েছে ওপরের দিককার ঝুরঝুরে মাটি, এর সাথে হালকা একটু বালি মেশাবো, তার সাথে থাকবে অল্প একটু কম্পোস্ট এবং থাকবে হচ্ছে অল্প, একদম অল্প পরিমাণে ধুরবিগোল্ড, একদম অল্প, খুব অল্প পরিমাণে, এবং অবশ্যই মাইক্রোরাইজার। কারণ যখন আমি প্রথম গাছটা দিচ্ছি এখানে আমি মাইক্রোরাইজার দেবো, অবশ্যই মাইক্রোরাইজার দেবো। আর যদি কেউ চায় ট্রাইকোডার্মা দিয়ে প্রথমে মাটিটাকে একটু ট্রিটমেন্ট করে নেবে কয়েকদিন রেখে, তাও করতে পারে, না দিলেও অসুবিধা নেই। ব্যাস এইটুকুই, এই দিলেই যথেষ্ট, আর কিছু দেওয়ার দরকার নেই। আচ্ছা গতি এরকম কি বলা যেতে পারে 80% একদম উপরের লেয়ারের মাটি, 10% বালি আর 10% কম্পোস্ট? হ্যাঁ, এটা করা যেতে পারে। এবার দেখো মানে 80% 10% ওরকম করে, মানে আমি অন্তত মানে ঠিক ভাবো না, মানে ভাবি না, মানে ঠিক আমার আসে না, মানে কতটা পরিমাণে দেবো, ওই নিজের আন্দাজে একটা এতদিন করতে করতে একটা আন্দাজ হয়ে যায়। আলটিমেট তুমি যেটা বলেছো 80% 10% ওরকমই আসে, কিন্তু অতটা তুমি বলতে চাইছো কম্পোস্টটা প্রথমে অল্প অল্প, সবকিছুই অল্প। প্রথমে খাবারটা দিতে হবে অল্প, বেশি খাবার দেওয়া প্রথমে গাছটার জন্য দরকার নেই, কারণ ছোট গাছ খাবে অল্প। আচ্ছা, এটা হয়ে গেল, এটা কয়েক মাস থাকবে, 7-8 মাস এখানেই থাকবে। যদি গ্রোথ ভালো হয় 7-8 মাসের মধ্যে অনেক বড় হয়ে যাবে, অনেক বড়। এবার তুমি দেখো এই যে এই গাছটাই দেখো, আচ্ছা এই গাছটা কি রেডি হয়ে গেছে? মোটামুটি এই গাছটা এখন রেডি হয়ে গেছে, মানে অন্য ইয়েতে দেওয়ার মতো রেডি। এবারে যখন এই গাছটা আমি বড় জায়গায় দিচ্ছি, এই চলে আসি আমরা, যখন বড় গ্রো ব্যাগগুলোতে দিচ্ছি, এই গ্রো ব্যাগে যখন দিচ্ছি, এই গ্রো ব্যাগগুলোতে যখন দিচ্ছি, তখন কিন্তু মাটিটার মধ্যে খাবার দিতে হবে একটু বেশি। কিরকম? যেহেতু গাছ বড় হচ্ছে, তখন কম্পোস্টের পরিমাণটা তখন যেটা দিয়েছিলাম ওর ডবল হয়ে যাবে। আচ্ছা, বা ওর থেকে একটু বেশি হয়ে যাবে। কম্পোস্ট সার গেল, এর সাথে মাটির সাথে তো সেই নর্মাল গার্ডেন সয়েল থাকবেই, ওর সাথে আমি দেবো একটু আবার অল্প পরিমাণে মাইক্রোরাইজার, অল্প পরিমাণে তোমার ওই বালি আর হচ্ছে লাল বালি, যেটা মোটা বালিটা, আর হচ্ছে তোমার সাথে থাকবে হচ্ছে ধুরবিগোল্ড। অবশ্যই ধুরবিগোল্ডটা আমাকে দিতেই হবে, কারণ এটা হচ্ছে গ্রোথ ফেজ, কিন্তু এই টাইমটাতে আমাকে খাবার খুব বেশি পরিমাণে দিতে হবে। তার কারণ এইখানে যখনই আমি দেবো নেক্সট সিজনে কিন্তু আমি ফল এক্সপেক্ট করছি এই গাছটা থেকে, মানে অলরেডি 1 বছর কমপ্লিট, একদম 2 বছরের মাথায় ফল আসবে, ফল আমাকে কিন্তু নিতেই হবে বা আসবেও। তো এইটা গেল হচ্ছে মাটি তৈরি। এরপরে হচ্ছে আমি যদি এরপরে যাব হচ্ছে খাবারটা যদি বলতে হয়, দেখো একদম প্রথমে আবার যদি যাই, প্রথমে তো বলেই দিলাম নর্মাল মাটির সাথে যে খাবারটা যাচ্ছে, ওই অল্প পরিমাণে ধুরবিগোল্ড, অল্প, যত ছোট রুট বল খাবার তত কম, আচ্ছা বড় গাছ খাবার বেশি। এরপরে যখন আমি এখানে যাচ্ছি, তখন তো এখান থেকে তো প্রতি মাসে তোমার 7 মাস বা 10 মাস পর পর বা 8 মাস পর পর বা 1 বছর পর পর চেঞ্জ করতে পারবো না। এখানে মিনিমাম 2 বছর থাকবে, 2-3 বছর থাকবে, কিছু করার নেই। তো এইখানে যখন থাকছে, এখানে কিন্তু বছরে আমাকে 4 বার খাবার দিতে হবেই, 3 থেকে 4 বার খাবার দিতেই হবে। কারণ কি, আমি তোমাকে বলি খাবারটা কেন দেবো, তার কারণ হচ্ছে এতবার খাবার দেওয়ার মেন কারণ হচ্ছে এটা গ্রো ব্যাগ বলে, দেখো জল যা যাচ্ছে তোমার তো অতিরিক্ত জল বেরিয়ে চলে যাচ্ছে, ফলে খাবার আমাকে বেশি দিতেই হবে। এখানে আমি কি খাবার দেবো, এক তো আবার সেই নর্মাল কম্পোস্ট সার, এর সাথে সাথে তোমাকে যুক্ত করতে হবে ধুরবিগোল্ড আবার এর সাথে, এবং এর সাথে কেউ যদি চায় সুপার ফসফেট অল্প পরিমাণে, একদম অল্প সুপার ফসফেট, বা তোমার ধরো কিছু ওই মাইক্রোরাইজার অল্প পরিমাণে আবার একটু দিলে, এবং কার্বোফুরান বর্ষার আগে এবং পরে কার্বোফুরান আমাকে দিতেই হবে। কার্বোফুরান যেটা হচ্ছে তোমার ওই নীল দানাদার ওষুধ যেটাকে বলে, এটার কাজ যদি একটু বলে দাও। এটার কাজ হচ্ছে তোমার দেখবে শামুক বা ওই ছোট ছোট হয় প্রচুর পরিমাণ, পোকামাকড় মাটিতে হয়, কেঁচো এই টাইপ, এগুলোকে ও করে দেবে। কারণ কি, নালে পরে গাছের রুটের খুব ক্ষতি করে ওরা, তো ওইটা করলে পরে ওই খাবারের সাথে দিলেই হবে, কোনো অসুবিধা নেই। এটা দিয়ে দিলে একটুখানি খুঁচিয়ে নিয়ে খাবারটা মিশিয়ে দিলে এটা, এবং ওপরের কিছু শিকড়ও কিন্তু তাতে পরে ক্ষতিগ্রস্ত হতে পারে, তাতে কোনো সমস্যার কারণ নেই। ও আবার শিকড় আবার নিজের মতো গ্রো করে। আচ্ছা, শিংকুচি হাড়ের গুঁড়ো কি দেওয়ার প্রয়োজন আছে? আমি দিই না শিংকুচি হাড়ের গুঁড়ো, তাতে করে তো আমার কোনো গাছের আমি প্রবলেম দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে অনেকেই দেয়, অনেকেই দিচ্ছ কম্পোস্ট, আমি সাথে টাটা ধুরবিগোল্ড, কখনো কখনো একটু সিঙ্গেল সুপার ফসফেট, হ্যাঁ, আর মাইক্রোরাইজার। এরপরে সাথে যে খাবারটা আমি বললাম, এর সাথে আমি বছরে 2 বার 2টো ট্রিটমেন্ট করি। কি, একটা হচ্ছে বর্ষার আগে এবং পরে মেটালাক্সিল ম্যানকোজেব জাতীয় যে কোনো একটা ফাঞ্জিসাইড, এর সাথে হচ্ছে তোমার ওই হিউমিক অ্যাসিড, মেটালাক্সিল ম্যানকোজেব জাতীয় ফাঞ্জিসাইড উইথ হিউমিক অ্যাসিড, অথবা হিউমিক অ্যাসিডের সাথে কপার জাতীয় ফাঞ্জিসাইড, এই দুটো মিক্সড করে মাটিতে দেওয়া বর্ষার আগে এবং বর্ষার পরে মাটিতে দিতে হবে। এটা গেল একটা। আরেকটা জিনিস যেটা আমি করি সেটা হচ্ছে
কপার জাতীয় যে ওষুধটা বললাম ওটাও হচ্ছে বর্ষার আগে এবং পরে স্প্রে করতে হবে। খুব বেশি স্প্রে করার দরকার নেই। বর্ষার আগে এবং পরে কেন করি, তার কারণ হচ্ছে নালে পরে একটা প্রিকশন মেজারও নেওয়া হয় এবং বর্ষা চলে গেলে যাতে করে কোনো সমস্যা না থাকে, জাস্ট একটা আর নর্মালি ওই তুমি 2 মাসে 1 মাসে একবার করে স্প্রে দিলেই হবে। কি স্প্রে দেবে, এবার আমি স্প্রের দিকটাই যাচ্ছি। কি স্প্রে দেবো দেখো, আমি কিন্তু কোনো খাবার গাছে স্প্রে করি না, কোনো খাবার গাছে স্প্রে করি না। তুমি ওটা এনপিকে বলতে পারো, কোনো হরমোন বলতে পারো কিছু, শুধুমাত্র হ্যাঁ স্প্রে কি করেছি আমি সেগুলো একটু বলে দিই। আমি প্রতি মাসে অন্তত একবার করে বা 1 মাস বা 1.5 মাস অন্তত একবার করে আমি ইমিডাক্লোরোপিড জাতীয় ওষুধ যেটা আছে, কনফিডার বলে যেটা আছে ওইটাই দিই, কারণ ইমিডাক্লোরোপিড ওটাই আমার ভালো মনে হয়েছে। কনফিডার এর সাথে আমি নর্মালি সারা বছর 3 রকম ফাঞ্জিসাইড ইউজ করি। একটা আমি বলে দিই, যখন তোমার হচ্ছে ফুল আসার আগে যখন স্প্রে যখন করি, সেটা হচ্ছে তোমার জিঙ্ক একটা ফাঞ্জিসাইড আছে, জিঙ্ক উইথ জিঙ্ক, ওটা হচ্ছে তোমার কন্ট্যাক্ট ফাঞ্জিসাইড। ওটা তোমার ওই অনলি ম্যানকোজেব হতে পারে, এই জাতীয় যে ইয়েটা আছে ফাঞ্জিসাইড, এটা আমি স্প্রে করি ফুল আসার আগে। ফুলটা চলে এলো, ফুলটা চলে আসার পরে যখন গাছের গুটি বড় হয়ে যাচ্ছে, একটু বড় হচ্ছে, এই টাইপের হয়ে যাচ্ছে, তখন কিন্তু একবার আমাকে একটু ভালো ফাঞ্জিসাইড দিতে হবে। সেটা অ্যামিস্টার টপ হতে পারে বা সেটা অ্যাভেন্সার বলে একটা আছে ইউপিএল এর, এই টাইপের মানে টোবোকোনাজল ম্যানকোজেব বা এই জাতীয় মানে কম্বিনেশন আর কি, এইটা একটুখানি দিতে হবে। এটা দিলে পরে এবং বর্ষার আগে এবং পরে আমাকে 2 বার কপার স্প্রে দিতেই হবে। এই জাতীয় ফাঞ্জিসাইডই চলে সারা বছর। এবার আমি কখন কখন দিই, আমি বললাম 1.5 মাসে অন্তত 1 মাস কি 1.5 মাসে একবার হয়। সেটা হচ্ছে যে কোনো যেটা বললাম কম্বিনেশন, সেটা ওই ফুলের আগে পরে যেরকম করলাম ওরকমই হবে। শুধুমাত্র কি হবে, ওখানে যাবে ইমিডাক্লোরোপিড, তার সাথে যে কোনো একটা ফাঞ্জিসাইড। এটা একবার একসাথে না আলাদা দাও? একসাথেই দিয়ে দিই আমি, আলাদা আলাদা দেওয়া সম্ভব নয়, একসাথেই আমি দিই ইমিডাক্লোরোপিড উইথ ফাঞ্জিসাইড। এবার অনেকে খাবার দেয়, আমি বলবো যারা খাবার দেন, এনপিকে হতে পারে বা কোনো হরমোন হতে পারে, তারা সেগুলো আলাদাভাবে দেবেন, তারা ওই ওষুধের সাথে না দেওয়াই ভালো খাবারটা। এবার আমি যেহেতু খাবার দিই না, আমি একবারে, কারণ মাটিতে খাবার দেওয়া মানেই যথেষ্ট। আর স্প্রেতে খাবার দিলে কি হয়, আমার মতে পয়সা নষ্ট। ও যা দিয়ে অধিকাংশ তো উড়েই চলে যায়, গাছে কতটা থাকে অনেকেরই কাজ হয়। আমি মাটিতেই দেওয়া পছন্দ করি। ওই টাটা ধুরবি গোল্ডের মধ্যে সব কিছু আছে। ও যত খাবার 22, 23, 25 রকমের ম্যাক্রো এবং মাইক্রো এলিমেন্ট। নর্মালি কি থাকে, এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আর তোমার হচ্ছে ক্যালসিয়াম, এই হচ্ছে তোমার ম্যাক্রো এলিমেন্ট। এগুলো তো তোমার কম্পোস্ট সারেই পাচ্ছে। এছাড়া যে মাইক্রো এলিমেন্টগুলো আছে, ম্যাঙ্গানিজ, বোরন, জিঙ্ক, তোমার আর এই কপার যেগুলো আছে, আয়রন, এগুলো সব তোমার ওই ধুরবি গোল্ডের মধ্যে ভরে ভরে আছে। সালফার সব ভরে ভরে আছে, আর কিচ্ছু দরকার নেই, যথেষ্ট। এবার তুমি আমাকে বলতে পারো যে কোশ্চেনটা আগে করছিলে যে ওই তোমার ওই শিংকুচি হাড়গুঁড়োর ব্যাপারটা। আমি শিংকুচি হাড়গুঁড়ো আগে দিতাম। এবার শিংকুচি হাড়গুঁড়ো দেওয়ার কিছু নিয়ম আছে। নিয়ম কি, ধরো তুমি দোকান থেকে শিংকুচি হাড়গুঁড়ো কিনে আনলে, ওটাকে এনে প্রথমে আগে ডিকম্পোজ করতে হবে। কিরকম, যে তোমার এই ট্রাইকোডার্মা বললাম, এই জাতীয় কোনো ফাঞ্জিসাইডের সাথে তোমাকে কম্পোস্ট সার টোটালটা মিশিয়ে একদম একটু জল ছিটিয়ে একটা মানে ময়েস্ট ওয়েদার করে ওটাকে পচাতে হবে প্রায় 1-2 মাসের উপরে। 2 মাস পচাতে, তো ও আমাদের সম্ভবই না, অত সময়ও নেই আর অত ধৈর্যও নেই আমাদের। ধরতক্তা মার পেরে আনলাম, খাবার দিলাম, মিটে গেল। ফলে এই জিনিসগুলোর জন্য আমার আর ওগুলো দেওয়া হয় না। অনেকে দেয়, তাদেরও আমার থেকে অনেক ভালো গাছ, অবশ্যই দিতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু সেগুলো কম্পোস্ট, এই ধরনের সারগুলো পচিয়ে দিতে হবে। হ্যাঁ, পচিয়ে দিতে হবে, না হলে কোনো কাজ হবে না। মাটিতে দিলে ও 2 মাস পর থেকে কাজ শুরু করবে এবং সবচেয়ে বড় কথা, গাছের ক্ষতিও হতে পারে। একদম তুমি দোকান থেকে যখনই কিনে আনছো, যখন তুমি দিয়ে দিলে সরাসরি ওটা একটা হিট জেনারেট করে। যেটা 2 নম্বর হচ্ছে ওটা ব্লিচিং পদ্ধতিতে ওরা শুকায়, কারণ হাড়গোড় সবকিছু ওর মধ্যে কিছুটা ক্লোরিনের সমস্যা থাকে আমি দেখেছি। ফলে গাছের অনেক ক্ষতি করে, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। ফলে ওই জন্য আমি দিই না। এবার অনেকে দেয়, তারা পচিয়ে দেয়, কোনো অসুবিধা নেই, অনেকেই কর জিনিসগুলো। তো এটা তো গেল হচ্ছে খাবার দাবার, ওষুধপত্র চলে গেল। এরপরে এগুলো যেগুলো কিন্তু বলছি সব কিন্তু আমি গ্রো ব্যাগের এবং ছাদ বাগানের কথা বলছি। মাঠ বাগানে কিন্তু অত কারুকার্য করার কোনো দরকার নেই। আচ্ছা, মাঠ বাগানে কি কি পরিচর্যা, সেটা নিয়ে আরেকদিন একটা ডিটেইলস ভিডিও করা যাবে, তাই না? একটু যদি পরিচর্যা দিতে পারেন, তাহলে আপনার বাগানেও ফুলবে এত সুন্দর লেবু বা অন্যান্য
ফল দেখুন, প্রত্যেকটা গাছে কি পরিমাণ ফল ধরেছে এবং সবগুলো সেরা সেরা ভ্যারাইটি। আজকে তো পরিচর্যা নিয়ে বিশদে জানলাম গতির থেকে। নেক্সট কোনো ভিডিওতে আমরা কোন জাতগুলো আমাদের ওখানে আমাদের ওয়েদারে আমাদের ছাদ বাগানে ভালো হবে সে বিষয়ে আমরা ডিটেলসে জানবো এবং ধরে ধরে লেবুর কিছু সেরা ভ্যারাইটি এই ছাদ বাগানের রিভিউ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের প্রতিবেদন কেমন লাগলো, বন্ধুগতির ছাদ বাগান কেমন লাগলো, বন্ধুগতির পরিচর্যা সম্বন্ধে ডিটেলসে আপনারা শুনলেন, আপনাদের কেমন লাগলো? কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন, আমরা রিপ্লাই করার চেষ্টা করব। আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাইকে ভালো থাকবেন।